এই ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দ এবং সামনে উপস্থিত সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রথমেই আপনাদেরকে ধন্যবাদ জানাই, তাকাফুল ফোরাম আজকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই অনুষ্ঠানে বাংলাদেশে কোথায় সম্ভব যে একটি ফাইন্যান্সিয়াল সিস্টেম চলছে, পৃথিবীর সর্বত্র আগে আইন হয়, তারপরে ইমপ্লিমেন্টেশন শুরু হয়। তো বাংলাদেশ একটা দেশ যেখানে এই ইন্স্যুরেন্স চলছে কিন্তু আইনটা এখন হয় না, এবং আইনের জন্য আপনাদেরকে দাবি করতে হচ্ছে, আইনের জন্য সেমিনার করতে হচ্ছে। এটা খুবই আশ্চর্যের বিষয়, এবং এইদিকে মনোযোগ দেওয়ার সময় সরকারগুলোর হয় নাই। বর্তমান সরকারকে দোষ দিয়ে লাভ দেয়, কারণ বর্তমান সরকার মাত্র 5 মাস এসছে এবং নানা রকম বাধা বিঘ্নের মধ্যে দিয়ে বর্তমান সরকার যাচ্ছে। কিন্তু তার আগে যে দীর্ঘ সময় ধরে যেসব সরকার ছিল তারাও এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেনি। তো আমি শরিয়া নিয়ে আলোচনা করবার যোগ্যতা আমার নাই, আপনারা এই বিষয়ে জানেন, আমার জানা নাই। ইসলামিক শরিয়া, ইসলামিক ইকোনমিক্স নিয়েও আমার লেখাপড়া খুব সীমিত, কিন্তু আমি যেটা বুঝি যে এটা একটা ইকোনমিক কনসেপ্ট, এবং এই কনসেপ্ট সম্পর্কে মানুষের জানাটা খুব গুরুত্বপূর্ণ। এবং আমি মনে করি যে আরো বেশি করে এই ধরনের সেমিনার হওয়া উচিত, যেখানে শুধু ইসলামিক লোকজন থাকবেন না, যেখানে ইকোনমিক্সের সাথে এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের সাথে জড়িত সবাই আসবেন এবং শিখবেন, কারণ এটা শিখতে হবে আমাদেরকে। এবং শেখার মধ্যে দিয়ে এবং প্র্যাকটিসের মধ্যে দিয়ে আমরা ভুল ভ্রান্তিগুলো অতিক্রম করতে পারবো ইনশাআল্লাহ। একটু আগে আমার বক্তা বললেন যে 1983 সালের আগে বাংলাদেশে ইসলামী ব্যাংক ছিল না, খুব সঠিক কথা, এবং তারপরে অনেকগুলো ইসলামী ব্যাংক রয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো আমার নিজের কিছুটা ইকোনমিক ব্যাকগ্রাউন্ড আছে, ইকোনমিক্স না হলেও আমি আইবি এর এমবিএ, তো সেই হিসাবে আমার কিছুটা ইকোনমিক ব্যাকগ্রাউন্ড আছে। সরকারি বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান ছিলাম। তো যেটা আমার কাছে খারাপ লাগে যে বাংলাদেশে এখন দুর্বল ব্যাংক যতগুলো, তার মধ্যে অধিকাংশের নামের আগে কিন্তু ইসলামিক আছে, এটা হচ্ছে বাস্তবতা। এবং ইসলামী নাম লাগিয়ে এই যে ব্যাংকগুলোতে দুর্নীতি করা হয়েছে, দুর্নীতি সবসময় ছিল বাংলাদেশে, দুর্নীতি মুক্ত আমরা কখনো হতে পারিনি, কিন্তু গত 15 বছরে ব্যাংকিং সেক্টরে যে দুর্নীতি করা হয়েছে শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসনামলে, এটা দুনিয়ার সকল রেকর্ড। আমার তো ব্যক্তিগতভাবে মনে হয় যদি ইন্ডিপেন্ডেন্ট অডিট করা হয় এই ব্যাংকগুলোতে, ইনক্লুডিং দ্য ইসলামিক ব্যাংকস, তাহলে আমার ধারণা মিনিমাম 50% ব্যাংকে এখন ব্যাংকরাপ্ট হয়ে যাবে, ব্যাংকগুলোই ব্যাংকরাপ্ট হয়ে যাবে যদি আপনি অডিট করেন। কারণ এগুলো ক্যাপিটাল বলে আর কিছু নাই, এগুলো লাইবিলিটি এত বেড়ে গেছে যে ক্যাপিটাল বলে আর কিছু নাই। রিফাইন্যান্সিং করে আপনি এই ধরনের ব্যাংকের কতদিন চালাবেন, রাষ্ট্রই বা টাকা ছাপিয়ে এই ব্যাংকগুলোকে রিফাইন্যান্স করে রিক্যাপিটালাইজেশন করে কতদিন চালাবে বা চালানো উচিত, সেটা সম্পর্কে আমার মনে হয় আপনাদের মধ্যে বিজ্ঞজনের সিদ্ধান্ত নেওয়া উচিত। তো সবচেয়ে বড় কথা যেটা হলো যে 2 ধরনের রেগুলেশন দরকার, শুধু আইন করে রেগুলেশন চলবে না। একটা তো রেগুলেশন হতে হবে বিমার মধ্যে, যেটা হতে হবে বিমা চলবার জন্য ইসলামিক শরিয়ার আলোকে রেগুলেশন হতে হবে, খুবই কারেক্ট, যেটা তাকাফুল যেটা হবে, তো সেটার একটা আইন হওয়া আবশ্যক। তার সাথে আরেকটা আইন হওয়া আবশ্যক যে এই ধরনের দুর্নীতি যেন করা সম্ভব না হয়। এখন সেই রেগুলেশনটা কিভাবে হবে সেটাও ইকুয়ালি ইম্পর্টেন্ট, শুধু ইসলামের শরিয়ার আলোকে না। আমি করাপশন আটকানোর জন্য কি করবো, যেমন এর আগে একজন বক্তা বলছিলেন যে টাকা ছাপিয়ে সেই টাকা ইসলামী ব্যাংকে গেছে, সেটা এসালম বিদেশে পাচার করে দিয়েছে শেখ হাসিনা মিলে, এবং পুরো নেক্সাস যেটা ছিল আমরা জানি বাংলাদেশের যে ব্যাংকিং সেক্টর ধ্বংস করার নেক্সাস, এসালম, নজরুল ইসলাম চৌধুরী, সালমান রহমান, এরা মিলে মোস্তফা কামাল মানে লোটাস কামাল যাকে বলে, যিনি ফাইন্যান্স মিনিস্টার ছিলেন, এবং অবশ্যই শেখ হাসিনা, তারা মিলে বাংলাদেশের অর্থনৈতিক খাতটাকে ধ্বংস করে দিয়েছে। এবং তার মধ্যে বীমা আছে, তার মধ্যে ব্যাংক আছে, এভরিথিং ইজ ডিস্ট্রয়েড। এবং এই অবস্থার মধ্যে বাংলাদেশের ইকোনমি আবার কিভাবে ঘুরে দাঁড়াবে সেটা সম্ভবত এই সরকারের পক্ষে সম্ভব হবে না।
এটা পরবর্তী নির্বাচিত সরকারের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। কাজেই একজনের প্রস্তাব আমার খুব ভালো লাগলো, আমার মনে হয় এটা খুব, আমি নিজে সরকারে থাকার অভিজ্ঞতা থেকে বলছি যে আপনারাই যদি একটা আইনের খসড়া তৈরি করে সরকারের কাছে দেন তাহলে আমার মনে হয় সময় বাঁচবে। ইটস এ ভেরি গুড আইডিয়া। খসড়াটা আপনারা তৈরি করে দেন, যিনি মন্ত্রী আছেন সম্ভবত ফাইন্যান্স সেক্রেটারি অথবা ফাইন্যান্স মিনিস্টার অ্যাডভাইজার আমরা যাকে বলি, তাদের সাথে বসে তাদেরকে যদি এটা দিয়ে আসেন যে দয়া করে এই আইনটা আপনারা তাড়াতাড়ি করে দেন, তো সেখানে আমার মনে হয় যদি আপনারা খসড়া দিয়ে দেন তাদেরকে, তাহলে বর্তমান সরকারের সময়, আমি জানি না এই সরকার কতদিন আছে, কবে তারা নির্বাচন দেবে, তবে আমরা যদি একটা ধারণা করি যে আগামী শীতকালে নির্বাচন হবে, যদি আমরা ধারণা করি, মানুষের প্রত্যাশাও বোধ হয় তাই যে আগামী শীতকালে নির্বাচন হওয়া উচিত, তাহলে সেই পর্যন্ত সময়ের মধ্যেই কিন্তু এই ইসলামিক বীমার আইনটা করা সম্ভব বলে আমি মনে করি। হবে যেমন ইনিশিয়েটিভ আজকে আপনারা দিয়েছেন এই সেমিনারের মাধ্যমে, ইনশাআল্লাহ আমার পত্রিকা থেকেও আমরা লেখালেখি করবো। সংগত এবং যুগোপযোগী যে আপনাদের ইনিশিয়েটিভ, এই ইনিশিয়েটিভের পাশে আমরা থাকবো, কারণ আমি মনে করি উইদাউট এনি রেগুলেটরি বডি এত বড় একটা সেক্টর চলতে পারে না, এবং সেক্টর চললে পরে নানা রকম ভুলভ্রান্তি হবে। কারণ বীমা মানে কি, বীমা ব্যাপারটাই হলে আস্থার ব্যাপার, কারণ বীমা একজন হয়তো আস্থার জন্য, আজকে যেমন অনেকে নালিশ করছিলেন, কারণ কি আস্থার অভাব। তো আপনার আস্থা যদি লাগে, আস্থার পিছনে তো আমার প্রায়োগিক একটা রুলস এন্ড রেগুলেশন লাগবে, আপনার আইন লাগবে, এটা ছাড়া আস্থা কোত্থেকে আসবে? আস্থা তো কোনো বায়বীয় বিষয় হতে পারে না। তো আপনারা, আমি মনে করি যে আজকে যে সেমিনার করেছেন এটা তো বেশ বড় আকারে সেমিনার করেছেন, অ্যাটেন্ডেন্সও মাশাআল্লাহ খুব ভালো, কিন্তু বাংলাদেশের জনগণকে ইসলামী বীমাটা জানানোর জন্য আমার মনে হয় রেগুলার সেমিনার আপনাদের করা উচিত, এবং সেখানে ইন্ডাস্ট্রির সাথে রিলেটেড